হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে বুস্টার সিরিজের মাধ্যমে। এবং তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো যে ম্যারাথন ক্লাস নিয়ে আসার জন্য, কেননা সামনেই তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা আসতে চলেছে আর এক মাসের মতো সময় কিন্তু হাতে নেই, এক মাসের কম আর সময় রয়েছে। তো আমি খুব তাড়াতাড়ি কাল বা পরশু দিনের মধ্যে থেকেই আমি ম্যারাথন ক্লাস শুরু করে দেবো। তো যাই হোক, আজকে আমরা 14 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। ভারতের 94তম রামসার সাইট হিসাবে ঘোষিত হলো নিচের কোনটি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, গোগাবিল হ্রদ। গোগাবিল হ্রদ ভারতের 94তম রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছে। 2 নম্বর প্রশ্ন, প্রথমবার আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতল নিচের কোন দেশ? এই প্রশ্নের উত্তর প্রত্যেকে জানো, কেননা অবশ্যই আমাদের দেশ ভারত। ভারত এই প্রথম আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভস কবে পালিত হয়? নিচের কোন তারিখে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 3রা নভেম্বর। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 47তম এশিয়ান সামিট কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হবে অপশন সি, কুয়ালালামপুর, মালয়েশিয়াতে 47তম এশিয়ান সামিট অনুষ্ঠিত হয়েছে। ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে কমন প্যাক লঞ্চ করা হয়েছে। এর সাথে ডাব্লিউপি এবং কেপি মক টেস্ট সিরিজও লঞ্চ করা হয়েছে। এখানে 100টি কমন যোগ্য তোমরা প্র্যাকটিস সেট পাবে, 5000 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান অত্যন্ত প্রশংসিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহিলা শিক্ষার উপর। সাবিত্রীবাই ফুলেকে কি বলা হয় থাকে? ভারতের প্রথম মহিলা শিক্ষক বা শিক্ষিকা, যাই বলতে পারো, ঠিক আছে, প্রথম মহিলা শিক্ষক বলা হয় থাকে সাবিত্রীবাই ফুলেকে। 6 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 18ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়ে থাকে। দেখো ডিটেলসে, প্রবাসী শ্রমিক এবং তার পরিবারের সদস্যদের অধিকার রক্ষার জন্য এই দিবস পালন করা হয়। বিশ্বে প্রবাসীর সংখ্যা বৃদ্ধি এবং তাদের ব্যাপক উপস্থিতিকে বিবেচনা করে 2000 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ 18ই ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসাবে ঘোষণা করেছে। 7 নম্বর প্রশ্ন, মারাঠি ভাষার সংবাদপত্র দর্পণ কে শুরু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশনে বালশাস্ত্রী জাম্ভেকর এই মারাঠি ভাষার সংবাদপত্র দর্পণ শুরু করেছিলেন। দেখো ডিটেলসে, বালশাস্ত্রী জাম্ভেকর মারাঠি সাংবাদিকতার জনক হিসাবে পরিচিত। 1840 সালে তিনি দিগদর্শন শুরু করেছিলেন। তিনি বোম্বাই নেটিভ জেনারেল লাইব্রেরির ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং তিনি এলফিনস্টন কলেজের হিন্দি ভাষার প্রথম অধ্যাপক ছিলেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? এটাকে ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে।
সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে কোথায় পার্টিকুলার এই ফ্লেমিঙ্গো উৎসবটা হয়ে থাকে? সেটা হচ্ছে নেলোর জেলায়। কোথায়? নেল্লাপাট্টু যে পাখি অভয়ারণ্য রয়েছে, ঠিক আছে, নেল্লাপাট্টু পাখি অভয়ারণ্যতে এই ফ্লেমিঙ্গো উৎসবটি উদযাপিত হয়ে থাকে। কোথায়? পুলিকট হ্রদে। পুলিকট হ্রদের কাছে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কি কি উৎসব পালিত হয় একটু দেখে নেব। অন্ধ্রপ্রদেশে ফ্লেমিঙ্গো উৎসব, শ্রী বড়ি ব্রহ্মোৎসব, তারপর দেখো বিশাখা উৎসব পালিত হয়ে থাকে। কর্ণাটকে কাম্বালা উৎসব, কারাকা উৎসব, মহামস্তকাভিষেক উৎসব, বৈরামুদি ব্রহ্মোৎসব এগুলো পালিত হয়ে থাকে কর্ণাটকে। তামিলনাড়ুতে পোঙ্গাল, পুথান্ডু উৎসব, চাপরাম উৎসব এবং মহামহম উৎসব। কেরালাতে ওনাম, মাক্কারালা ভিকাল্লু উৎসব, বিশু উৎসব এবং থিয়াম উৎসব পালিত হয়ে থাকে। তো ভালোভাবে দেখবে এই লিস্টটা, এই এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে দেখবে, যেখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন বি, জে কে রাউলিং। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকদের নাম দেখে নেব। দেখো দ্য গড অফ স্মল থিংস, কাশ্মীর, দ্য কেস অফ ফ্রিডম, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এই তিনটে গ্রন্থই কে লিখেছেন? অরুন্ধতী রায় লিখেছেন। এছাড়া দেখো লজ্জা এবং আমার মেয়েবেলা এই দুটো বই লিখেছেন তসলিমা নাসরিন। 3 তালাক এক্সামিনিং ফেইথ লিখেছেন সালমান খুরশিদ। সেম এবং দ্য গোল্ডেন হাউস লিখেছেন সালমান রুশদি। 281 অ্যান্ড বিয়ন্ড লিখেছেন ভিভিএস লক্ষণ এবং সিটিজেন দিল্লি, মাই টাইমস মাই লাইফ এই গ্রন্থটি লিখেছেন শিলা দীক্ষিত। 10 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? নিচের কোন মুঘল সম্রাটের দ্বারা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি আকবরের দ্বারা। ওকে, নেক্সট একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব মুঘল সাম্রাজ্য সম্পর্কে। দেখো মহান মুঘল রাজবংশ 1526 সালে বাবর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথে প্রথম যুদ্ধ সংঘটিত হয় এবং যেখানে বাবর জয়লাভ করে এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। 1527 সালে বাবর এবং রানা সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ হয় যেখানে বাবর জয়লাভ করে। 1528 সালে বাবর এবং মেদিনী রায়ের মধ্যে চান্দেরির যুদ্ধ হয় যেখানে বাবর জয়লাভ করে এবং 1529 সালে বাবর এবং মেহমুদ লোদির মধ্যে ঘরঘোড়ার যুদ্ধ হয় যেখানে বাবর আবারও জয়লাভ করে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বাবরের জীবনের 4খানা গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে আমরা তথ্য এখান থেকে জেনে নিলাম। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং কেপি এবং ডাব্লিউপি এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমাদের এই ক্লাসগুলো করানো হবে। তো ডেসক্রিপটিভ ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও মেন্স পরীক্ষার। যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের রাজদরবারের সভাকবি কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরিসেন। ঠিক আছে, হরিসেন কি লিখেছিলেন? এলাহাবাদ প্রশস্তি, বা অন্য ভাষায় কি বলা থাকে, প্রয়াগ প্রশস্তি লিখেছিলেন। সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল? পরীক্ষায় প্রশ্ন আসছে, এখান থেকে জেনে নাও। উপাধি ছিল একটা, কি ছিল? লিচ্ছবি, দৌহিত্র এবং ভারতের নেপোলিয়ান। ওকে,
তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো, বাণভট্ট ছিলেন রাজা হর্ষবর্ধনের রাজদরবারের সভাকবি। চাঁদ বরদাই তিনি ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। এবং ভবভূতি ছিলেন কনৌজরাজ যশ বর্মনের সভাকবি। 12 নম্বর প্রশ্ন, দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি আর্য সমাজ এটি প্রতিষ্ঠিত করেছিলেন। কত সালে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে? 1875 সালে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো দয়ানন্দ সরস্বতীর গুরুত্বপূর্ণ কিছু বই সমূহ একটু দেখে নাও, যেগুলো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। দেখো, সত্যার্থ প্রকাশ 2 নম্বর বই কি তিনি লিখেছিলেন? তিনি হচ্ছেন বেদভাষ্য ভূমিকা। ওকে, 3 নম্বরে আর কি বই লিখেছেন তিনি? বেদভাষ্য। এবং তার গুরুত্বপূর্ণ উক্তি কি ছিল? গো ব্যাক টু ভেদাস। ঠিক আছে, গো ব্যাক টু ভেদাস ছিল এই দয়ানন্দ সরস্বতীর গুরুত্বপূর্ণ উক্তি, বা বেদে ফিরে যাও। দেখো, কিছু গুরুত্বপূর্ণ মিশন এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেখে নেব। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। চিন্ময় মিশন প্রতিষ্ঠা করেন চিন্ময়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। 13 নম্বর প্রশ্ন, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? 4টি রাজ্যের নাম রয়েছে, দেখো, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর এবং সিকিম। তো মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না নিচের কোন রাজ্য? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সিকিম। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন হরপ্পা সভ্যতার স্থান হরিয়ানায় অবস্থিত রয়েছে? 4টি স্থানের নাম রয়েছে, দেখো। হরিয়ানাতে অবস্থিত রয়েছে নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন এ, রাখিগড়ি। ধোলাবিরা এবং লোথাল অবস্থিত রয়েছে কোথায়? গুজরাটে। কালীবঙ্গান অবস্থিত কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থানে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ হরপ্পা সভ্যতার স্থান, তাদের অবস্থান এবং কোন নদীর তীরে অবস্থিত একটু দেখে নাও। হরপ্পা অবস্থিত রয়েছে সাহিওয়াল, পাঞ্জাব, পাকিস্তানে রবি নদীর তীরে। মহেঞ্জোদারো অবস্থিত রয়েছে লারকানা প্রদেশে, সিন্ধু, যেটা অ্যাকচুয়ালি সিন্ধু প্রদেশ, পাকিস্তানে সিন্ধু নদীর তীরে। চানুধারো অবস্থিত রয়েছে নবাবশাহ সিন্ধু প্রদেশে এবং কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। লোথাল অবস্থিত রয়েছে আহমেদাবাদ শহরে, গুজরাটে, ভোগা নদীর তীরে। কালীবঙ্গান অবস্থিত রয়েছে হনুমানগড় জায়গায়, রাজস্থানে, ঘাগর নদীর তীরে। বানাওয়ালি ফতেহাবাদ শহরে, হরিয়ানাতে অবস্থিত, ঘাগর নদীর তীরে। ধোলাবিরা অবস্থিত রয়েছে কচ্ছ জেলাতে বা শহরে, গুজরাটে, লুনি নদীর তীরে। ভালো করে লিস্টটা দেখে নেবে। নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হরপ্পান শহর ছিল না? দেখো, 4টি স্থানের নাম দেওয়া রয়েছে, তো কোনটা হরপ্পান শহর ছিল না? তো সঠিক উত্তর হবে অপশন সি, মেহেরগড়। মেহেরগড় হরপ্পা সভ্যতার কোন শহর ছিল না, বরং মেহেরগড় হরপ্পা সভ্যতার প্রাচীন একটা সভ্যতা ছিল। এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতীয় উপমহাদেশের প্রথম ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া যায়? এই মেহেরগড়ে পাওয়া যায়। মেহেরগড় সম্পর্কে এই প্রশ্নটা পরীক্ষাতে বারবার এসেছে, যে ভারতীয় উপমহাদেশে প্রথম ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে মেহেরগড়ে পাওয়া যায়। 16 নম্বর প্রশ্ন দেখো, অন্নদা মঙ্গল কাব্য কে রচনা করেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, রায় গুণাকর ভারতচন্দ্র। 17 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? এর উত্তর প্রত্যেকে পারবে।
তো সঠিক উত্তর হবে অপশন সি, বি আর আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। দেখো আম্বেদকর সম্পর্কে একটু তথ্য দেখে নেব। তিনি 1891 সালে 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার 131তম জন্মবার্ষিকী এই বছরে সারা দেশে পালিত হয়েছে জাস্ট কিছুদিন আগেই। ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, যেটি 1949 সালে ভারতীয় সংবিধানের চূড়ান্ত খসড়া পেশ করেছিল। তিনি মরণোত্তর 1990 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন তিনি পান। এবং বর্তমানে আমাদের আইনমন্ত্রী কে রয়েছেন সেটাও দেখে নাও। দেখো, অর্জুন রাম মেঘওয়াল বর্তমানে ভারতের আইন ও বিচার বিভাগের ক্যাবিনেট মন্ত্রী। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 18 নম্বর প্রশ্ন দেখো, খালিমপুর লিপি কোন রাজার সম্পর্কে জানা যায়? তো সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, দেবপাল। পাল বংশের গুরুত্বপূর্ণ রাজা দেবপাল সম্পর্কে খালিমপুর লিপিতে বর্ণনা করা রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ লিপি প্রশস্তি এবং যার সম্বন্ধে জানা যায় একটু দেখে নিই। দেওপাড়া প্রশস্তি, সেখান থেকে বিজয় সেন সম্পর্কে আমরা জানতে পারি। হরহ লিপি থেকে ঈশান বর্মা সম্পর্কে জানতে পারি। মান্দাসর প্রশস্তি থেকে আমরা যশবর্ধন সম্পর্কে জানতে পারি। কাস্যাকুদি প্রশস্তি থেকে মহেন্দ্র বর্মনের সম্পর্কে জানতে পারি এবং ব্রাহ্মী লিপি থেকে আমরা অশোক সম্পর্কে জানতে পারি। 19 নম্বর প্রশ্ন দেখো, যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর করার চেষ্টা করবে। যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলা হয়? তো সঠিক উত্তর অপশন বি, জিরোফাইট বলা হয়ে থাকে। দেখো বাকি যে অপশনগুলো রয়েছে লিথোফাইটস, মেসোফাইটস এবং ক্রাইসোফাইটস, তাদের ব্যাপারে একটু দেখে নিই। দেখো লিথোফাইটস কি? দেখো পাথর শিলা বা এদের ফাটলে জন্মানো যে সমস্ত উদ্ভিদ তারাই হচ্ছে লিথোফাইটস। লিথোফাইটস এর উদাহরণ হলো দেখো প্যাপিওপিডিলাম অর্কিড, ফার্ন, অনেক ধরনের শ্যাওলা এবং লিভারওয়েটস। তারপর দেখো মেসোফাইটস দ্বারা, মেসোফাইটস হলো স্থলজ উদ্ভিদ যারা নির্দিষ্টভাবে কোনো শুষ্ক বা দেখো নির্দিষ্টভাবে না শুষ্ক আর না আর্দ্র পরিবেশের জন্য অভিযোজিত, অর্থাৎ মূলত স্থলজ উদ্ভিদকে আমরা মেসোফাইটস বলে থাকি। মেসোফাইটস আর্দ্র এবং শুকনো মাটি পছন্দ করে, অর্থাৎ না শুষ্ক না আর্দ্র, অর্থাৎ দুটোই পছন্দ করে। এবং অধিকাংশ যে সমস্ত শস্য উদ্ভিদ যেগুলো আমরা দেখে থাকি সকলেই কি মেসোফাইটস এর অন্তর্গত। নেক্সট দেখো ক্রাইসোফাইটস। ক্রাইসোফাইটস কি? ক্রাইসোফাইটস হলো সাধারণত জলাশয়ে দেখতে পাওয়া শ্যাওলার দল। কিছু নির্দিষ্ট সালোক সংশ্লেষ রঞ্জক পদার্থ থেকে পাওয়া রঙিন বর্ণের কারণে এদেরকে কখনো কখনো সোনালী বাদামি শ্যাওলা বলেও উল্লেখ করা হয়ে থাকে। তো ক্রাইসোফাইটস হচ্ছে জলাশয়ে জন্মানো উদ্ভিদ, মেসোফাইটস স্থলজ উদ্ভিদ এবং লিথোফাইটস হচ্ছে কি পাথর বা শিলার ফাটলে জন্মানো উদ্ভিদ। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, জয়দেব কার সভাকবি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে, এখান থেকে দেখে নাও, অপশন এ, লক্ষণ সেন। জয়দেব কি লেখেন গুরুত্বপূর্ণ? গীত গোবিন্দম। গীত গোবিন্দ লেখেন কে? জয়দেব। লক্ষণ সেনের আরেক সভাকবি ছিলেন, তিনি কে? উমাপতি ধর। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা সামনেই আসতে চলেছে। পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলার প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, ইংরেজি রিপোর্ট, ট্রান্সলেশন এবং বেসিস 6টা টপিকের উপর থেকেই তোমাদের সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস করানো হবে। তো যোগাযোগ করো আমাদের সাথে। এর সাথে বন্দে ভারত ব্যাচ কোর্স রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে, অর্থাৎ এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নওরোজি প্রতিষ্ঠা করেন কত সালে? 1866 সালে। কোথায় কোথায়? লন্ডনে। 22 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কার রচনা করা? বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কলহন। পরীক্ষায় প্রশ্ন আছে রাজতরঙ্গিনী থেকে আমরা কি জানতে পারি?
কাশ্মীরের ইতিহাস জানতে পারি আমরা কোথা থেকে? এই কলহনের রচিত রাজতরঙ্গিনী থেকে। পাণিনির লেখা গুরুত্বপূর্ণ বই কি? অষ্টাধ্যায়ী। সন্ধ্যাকর নন্দীর গুরুত্বপূর্ণ বই রামচরিতম। বিশাখা দত্তের গুরুত্বপূর্ণ বই মুদ্রা রাক্ষস। এবং আরেকটা রয়েছে দেবী চন্দ্রগুপ্তম। ওকে, নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক ব্যাপারে দেখে নেব। স্বপ্ন বাসব দত্তা লেখেন ভাস, রাজতরঙ্গিনী লিখেছেন কলহন, মৃচ্ছক টিকম লিখেছেন শূদ্রক, ডিভাইন কমেডি লিখেছে দান্তে, সত্যার্থ প্রকাশ লিখেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী এবং লাইভ ডিভাইন লিখেছেন অরবিন্দ ঘোষ। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে প্রদান করেছেন? সঠিক উত্তর করে ফেলো, এটা আশা করছি প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশনে নেতাজি সুভাষচন্দ্র বোস। 24 মৃচ্ছক টিক কে রচনা করেন? জাস্ট এক্ষুনি দেখলাম, তো সঠিক উত্তর হবে অপশন বি শূদ্রক। ওকে, কালিদাস কি লিখেছেন? অভিজ্ঞান, শকুন্তলম, ব্যাসদেব, মহাভারত, তুলসীদাস, রামচরিত মানস। 25 নম্বর প্রশ্ন। দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন করেন নিচের কোন ব্যক্তি? বিলোপ মানে বন্ধ করে দেন। সঠিক উত্তর হবে অপশন এ ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। তাহলে চালু কে করেছিলেন? চালু করেছিলেন কে? রবার্ট ক্লাইভ। কত সালে? 1765 সালে দ্বৈত শাসন চালু করেছিলেন। নেক্সট 26 ভারতের প্রথম বিদ্রোহী নাটক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি নীল দর্পণ। কে লেখেন? দীনবন্ধু মিত্র। 27 অ্যাক্রোফোবিয়া বলতে কি সম্পর্কে ভীতি বোঝানো হয়ে থাকে? চারটি অপশন রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশনে উচ্চতা ভীতি বোঝাতে অ্যাক্রোফোবিয়া কথাটি ব্যবহার করা হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভীতি বা ভয় এবং সেগুলোর বৈজ্ঞানিক কি নাম সেগুলো দেখে নেব। অন্ধকারের ভীতিকে বলা হয় থাকে অ্যাক্লুওফোবিয়া, কুকুরের ভয়কে বলা হয় থাকে সাইনোফোবিয়া, বিড়ালের ভয়কে বলা হয় এলুরোফোবিয়া, কম্পিউটারের ভীতিকে বলা হয় থাকে সাইবার ফোবিয়া, মানুষ থেকে ভয়কে বলা হয় থাকে অ্যান্থ্রোফোবিয়া, মাকড়সার ভয়কে বলা হয় থাকে আরাকনোফোবিয়া, ব্যথার ভয়কে বলা হয় থাকে অ্যালগোফোবিয়া। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন। বিক্রমাদিত্য কার উপাধি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে বিক্রমাদিত্য অপশন বি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি হয়ে যাবে বিক্রমাদিত্য। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজা এবং তাদের কি কি উপাধি ছিল একটু দেখে নেব। অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী এবং দেবনাং প্রিয়। হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য সকলত্র পথনাথ। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। হিউয়েন সাংয়ের উপাধি ছিল ভ্রমণকারী রাজদূত এবং চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল স্যান্ড্রোকনিস। নেক্সট দেখো 29 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে?
সঠিক উত্তর হবে অপশন বি 1781 সালে। কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেন। 30 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জব চার্নক কলকাতা নগরীর পত্তন করেন? সঠিক উত্তর হবে অপশন ডি 1690 সালে। 31 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মৃত্যু কত খ্রিস্টপূর্বাব্দে? তো সঠিক উত্তর হবে অপশন সি 483 খ্রিস্টপূর্বাব্দে বা বিসিতে। দেখো গৌতম বুদ্ধ সম্পর্কে ডিটেলসে দেখবো। দেখো বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর, যেটা বর্তমানে নেপালের, তার লুম্বিনীতে রাজকুমার সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করেন। অর্থাৎ গৌতম বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ। তিনি ছিলেন শুদ্ধোধন এবং মহামায়ার পুত্র, অর্থাৎ তার পিতার নাম শুদ্ধোধন এবং মাতার নাম মহামায়া। শুদ্ধোধন ছিলেন শাক্য বংশের প্রধান এবং এই কারণে বুদ্ধ শাক্য মুনি নামেও পরিচিত ছিলেন। তার মা হয় তাকে জন্ম দিতে গিয়ে নয়তো 7 দিন পরে মারা যান। অর্থাৎ মোটামুটি ভাবে যে কথিত পুরাণ রয়েছে সেখানে বলা হচ্ছে কি গৌতম বুদ্ধের জন্মের সাথে সাথেই তার মা মারা যান। তো তাকে বা সিদ্ধার্থকে তার এটা হচ্ছে মাসি হবে, ঠিক আছে, মাসি প্রজাপতি গৌতমী লালন পালন করেন এবং এটি তার নাম দিয়েছে কি গৌতম। তিনি যশোধরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, অর্থাৎ গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি যশোধরা, এবং রাহুল নামে একটি তাদের পুত্রের জন্ম দেন। তিনি 29 বছর বয়সে তপস্বী হওয়ার জন্য তার বাড়ি ছেড়ে দিয়েছিলেন। এই ঘটনাকে বলা থাকে মহাবিনিষ্ক্রমণ, অর্থাৎ তার গৃহত্যাগকে কি বলা হয় থাকে? মহাবিনিষ্ক্রমণ। তিনি 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরের একটি শাল গাছের নিচে মৃত্যুবরণ করেন। পরীক্ষায় প্রশ্ন আছে কোথায়? কুশীনগরে। এবং এই ঘটনাকে কি বলা থাকে? মহাপরিনির্বাণ। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম গৌতম বুদ্ধ সম্পর্কে ভিভিআই করবে। 32, কত সালে ব্যাংককে প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1942 সালে। কে প্রতিষ্ঠা করেন? ক্যাপ্টেন মোহন সিং, ঠিক আছে। এবং 1943 সালে নেতাজির হাতে দায়িত্ব তুলে দেন কে? রাসবিহারী বসু। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, 1938 সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে। হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্রের বিরুদ্ধে বা এগেনস্টে কে ভোটে দাঁড়িয়েছিলেন? এই পট্টভি সীতারামাইয়া। সুভাষচন্দ্র বোস এই পট্টভি সীতারামাইয়াকে কি করেছিলেন? পরাজিত করেছিলেন, ঠিক আছে। পরবর্তী বছরে 1939 সালে ত্রিপুরী, এটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন, সেখানে কি হচ্ছে? সুভাষচন্দ্র বসু আবারও প্রেসিডেন্ট হচ্ছেন, কিন্তু সেখানে কি করছেন? গান্ধীজির সাথে মতবিরোধের জন্য কংগ্রেস ত্যাগ করেন এবং এই 1939 সালে কি তিনি গঠন করেন নিজের দল? ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। ওকে, নেক্সট 34 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে অনেকেই ভুল উত্তর করবে, ভালো করে দেখো কি বলেছে। তত্ত্ববোধিনী পত্রিকা, যখন পত্রিকা বলবে তখন হবে সঠিক উত্তর অপশন ডি অক্ষয় কুমার দত্ত।
আর যখন বলবে তত্ত্ববোধিনী সভা তখন হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠা করেন? 1839 সালে। ঠিক আছে, সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আর অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা সংবাদ পত্রিকা তাদের সম্পাদকের নাম দেখে দেবো। দেখো সংবাদ প্রভাকর 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রতিষ্ঠা করেন। তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে অক্ষয় কুমার দত্ত ছিলেন সম্পাদক। হিন্দু প্যাট্রিয়ট 1853 সালে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন সম্পাদক। দ্য ইন্ডিয়ান মিরর 1861 সালে প্রতিষ্ঠিত হয় এই পত্রিকা। কেশবচন্দ্র সেন ছিলেন সম্পাদক। দি বেঙ্গলি পত্রিকা 1862 সালে চালু হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন সম্পাদক। এবং অমৃতবাজার, যেটা বর্তমানে আনন্দবাজার পত্রিকা নামে পরিচিত, 1868 সালে শুরু হয়। শিশির কুমার ঘোষ ছিলেন সম্পাদক। 35 নম্বর প্রশ্ন, কোনটি বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যচ্ছদা। 36 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় বাগিচা কৃষি গড়ে উঠেছে? দেখো চারটে অপশন, দার্জিলিং পার্বত্য অঞ্চলে, তরাই অঞ্চলে, উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ অঞ্চলে, নাকি উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ অঞ্চলে। বাগিচা শিল্প কিন্তু শুধুমাত্র দার্জিলিং পার্বত্য অঞ্চলে, দার্জিলিং পার্বত্য অঞ্চলে তো অবশ্যই, তরাই অঞ্চলেও কিন্তু বাগিচা শিল্প দেখতে পাওয়া যায়। তাহলে কি বলতে পারি আমরা, উত্তরবঙ্গে যে হিমালয় পাদদেশ রয়েছে শুধুমাত্র দার্জিলিং নয়, দার্জিলিং সহ শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে যত উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ রয়েছে পুরো জায়গাতেই এই বাগিচা কৃষি গড়ে উঠেছে। 37, রক্ত সংবহন তত্ত্বের প্রবক্তা নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন বি, উইলিয়াম হার্ভে। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তত্ত্ব এবং তাদের তাত্ত্বিক কারা দেখে নেবো। দেখো প্রাচীন অনুবর্তন তত্ত্ব দেন প্যাভলক। প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব দেন থর্নডাইক। জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব দেন পিয়াজে। সক্রিয় অনুবর্তনের তত্ত্ব দেন স্কিনার। ভাষা বিকাশের তত্ত্ব দেন ভাইটগটস্কি। নৈতিক বিকাশের তত্ত্ব দেন কোহলবার্গ। 38 নম্বর প্রশ্ন, আগ্রা শহরটি কে স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সিকিন্দার লোদি। 39 দেখো, ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত রয়েছে? আর ধান গবেষণা কেন্দ্র নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশনে উড়িষ্যার কটক শহরে। দেখো বিভিন্ন গবেষণাগার এবং তাদের অবস্থান দেখে নেব। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ কেন্দ্র অবস্থিত রয়েছে পুনে এবং দিল্লিতে। বস্ত্র গবেষণাগার কেন্দ্র অবস্থিত রয়েছে পুনেতে। জাতীয় বিমান গবেষণাগার অবস্থিত রয়েছে বেঙ্গালুরুতে। জাতীয় উদ্ভিদ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে। দেখো উদ্ভিদ এবং অরণ্য কিন্তু আলাদা, অরণ্য রয়েছে দেরাদুন এবং উদ্ভিদ রয়েছে লখনৌতে। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার অবস্থিত রয়েছে চেন্নাইতে। কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত রয়েছে পুসাতে। কেন্দ্রীয় পাট গবেষণাগার অবস্থিত রয়েছে ব্যারাকপুরে। 40 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন। দেখো কথা শরীর সাগর নিচের কোন ব্যক্তির রচনা? সঠিক উত্তর হবে অপশন সি, সোমদেব ভট্টের রচনা। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আজকে ক্লাসের প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা যারা ক্লাসটা দেখছো প্রত্যেকে একটা করে লাইক করে দাও। তো ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে দেখে নাও। ডাব্লিউপি কমন প্যাক, ডাব্লিউপি কেপি মক টেস্ট সিরিজ, ডাব্লিউপি এবং কেপি এসআই মেন পরীক্ষার মেন ব্যাচ কোর্স ডেসক্রিপটিভ প্যাটার্নে,
ক্লার্কশিপ মেন পরীক্ষার মেন সাফল্য ব্যাচ সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে 6টা যে টপিক রয়েছে 6টা টপিকের উপর থেকে ক্লাস পাবে। সাথে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত ব্যাচ কোর্স। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।